আসসালামু আলাইকুম। শেয়ার ব্যবসা বেশি ঝুঁকিপূর্ণ একটা ব্যবসা। আমি যে অ্যানালাইসিস গুলো দিই সেগুলো একান্তই আমার ব্যক্তিগত বিশ্লেষণ। শেয়ার কেনাবেচার ক্ষেত্রে নিজস্ব বিশ্লেষণ প্রয়োগ করবেন। আজকে মার্কেট প্রায় 44 পয়েন্টের মতো মাইনাস, শুরু থেকেই মাইনাস, এবং আমরা আন্দাজ করছিলাম যে মার্কেট খুব একটা পজিটিভ থাকবে না, সাইড বেজ মার্কেট থাকবে। আমরা সবসময় বলে আসছি মার্কেটের একটা শার্প মুভ হয়েছে, শার্প মুভের এগেনস্টে একটা হেলদি কারেকশন দরকার। এই কারেকশনগুলো হেলদি কারেকশন হয়। এখানে একটা শার্প মুভ, হেলদি কারেকশন, এখানে একটা শার্প মুভ, হেলদি কারেকশন, ঠিক আছে। মার্কেট নেমে আসুক এই এই বাহুর 618 ফিবোনাক্কি, তাতে 140-42 এরকম জায়গায়, 5140-42 এরকম জায়গায় মার্কেট নেমে আসার সমূহ সম্ভাবনা আছে। হয়তো ওঠানামা করতে করতেই নামবে মার্কেট 5600 থেকে 5130 এরকম জায়গার মধ্যে ঘোরাফেরা করবে আপাতত কিছুদিন, এরকম আমাদের প্রত্যাশা। গতদিন হঠাৎ করে ইন্স্যুরেন্সের একটা গ্রিন ক্যান্ডেল হয়, চারদিকে হই হই রই রই ব্যাপার। ইন্স্যুরেন্স খুব ভালো হচ্ছে, ইন্স্যুরেন্স অনেক ভালো হবে। আমি অ্যানালাইসিস করে দেখি ইন্স্যুরেন্স ভালো হওয়ার স্পেস নাই। চলেন ইন্স্যুরেন্স সেক্টরটাকে একটু দেখে আসি আগে। ইন্স্যুরেন্স সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টরটাকে দেখে আসি। দেখেন, ইন্স্যুরেন্স সেক্টর কোনোভাবেই ভালো হতে পারে না। আমি কিভাবে বলি, প্রথমত ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, একটা বহুল প্রচলিত কথা। আমার ট্রেন্ড লাইন ব্রেক করে গিয়েছে সেক্টর। এই ট্রেন লাইন পুনরুদ্ধার করতে হবে। আমার এখানে ডবল টপ দিয়ে ট্রেন লাইন ব্রেক হয়েছে। পুনরুদ্ধার করা এতই সহজ। এখানে একটা সুন্দর চমৎকার ফিবোনাক্কি প্যাটার্ন তৈরি হয়েছে। আমার ট্রেনিং পার্টিসিপেন্টরা জানেন এই প্যাটার্নকে কি প্যাটার্ন বলা হয় এবং এই প্যাটার্নটা কতটা বিধ্বংসী হতে পারে। এই প্যাটার্নগুলো প্রায় সফলতার হার প্রায় 85%, কেমন, এবং এই প্যাটার্ন প্লে করলে পারে স্রেফ বি কি বলে হারমোনিক প্যাটার্ন দিয়ে সেটা অনেকখানি নিচে নেমে যাবে, অনেকখানি নিচে নেমে যাবে, সরি নামে অনেকখানি নিচে নেমে যাবে। সেটা প্রায় 32 টাকার কাছাকাছি লেভেল ইন্স্যুরেন্সে। সো ইন্স্যুরেন্স, ফিনান্স, ব্যাংক থেকে দূরে থাকেন এখন। কোনো অবস্থাতে ইন্স্যুরেন্স, ফিনান্স, ব্যাংকে এন্ট্রি দিয়ে না। যারা আপনাদেরকে ফিনান্স, ইন্স্যুরেন্স, ব্যাংকে এন্ট্রি দিতে বলছে তারা হয় বিষয়টা জানে না, অথবা তারা তাদের হাতে থাকা শেয়ারগুলো আপনাদের কাছে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। বি কেয়ারফুল। কি হিসাবে এখন আপনারা ইন্স্যুরেন্স কিনবেন? গত বছর এপ্রিল মাসে ইন্স্যুরেন্স কি করেছিল আপনার কি ধারণা আছে? চলেন দেখি গত বছর এপ্রিলে কি ধারণা করেছে, কি রকম আচরণ করেছে। 2025, আমরা 2025 সালের মার্চ মাসের 29 তারিখে কেমন ছিল চলেন দেখি। এইটা হচ্ছে আমাদের মার্চ মাসের 29 তারিখের ক্যান্ডেল। এটা ইন্স্যুরেন্স সেক্টর, সেক্টর পড়ে গিয়েছে এখান থেকে সেক্টর পড়ে গিয়েছে। গোটা মার্চ, এপ্রিল, মে, জুন সেক্টর পড়েছে। এটা আমাদের আজকে, এটা ছিল গত বছর মার্চের ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থা। চলেন দেখি 2024 সালের কি অবস্থা হয় সেক্টরের। আমরা 24 দেখব, 23 তো দেখলাম। দেখা যায় সফটওয়্যারটা খুব মজার একটা সফটওয়্যার। 24, চলেন দেখি গো 24 কোনটা। এইটা হচ্ছে 24শে মার্চ। কি হয়েছে? আমাদের সেক্টর পড়ে গিয়েছে, ইন্স্যুরেন্স সেক্টর পড়ে গিয়েছে। তাহলে এই যদি হয় আমাদের সিনারিও, এই যদি হয় আমাদের সিনারিও, তাহলে আমরা তো এটুকু অ্যানালাইসিসও করতে পারি। যদি আমরা ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস না বুঝি, যারা না বুঝে অ্যানালাইসিস করছে তাদেরকে আমি বলছি, আমরা এটুকু সহজ অ্যানালাইসিসও করতে পারি যে না, সেক্টর মে মাসে কি আচরণ করে, এপ্রিল মাসে কি আচরণ করে, মার্চ মাসে কি আচরণ করে, এটা আমাদের দেখতে হবে। ইন্স্যুরেন্স সেক্টর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। উইক বায়ার খুঁজছে স্মার্ট মানি। এই উইক বায়ার কাছে স্মার্ট মানি হ্যান্ড ওভার করার চেষ্টা করছে। আপনি উইক বায়ার হতে যায়েন না। উইক বায়ারের কপালে বহুত দুর্ভোগ থাকে। উইক বায়াররা বছরের পর বছর শেয়ার ধরে বসে থাকে, আর স্ট্রং সেলার এরা শেয়ার ছেড়ে দিয়ে পালায় উইক বায়ারের কাছে। সো বি কেয়ারফুল, উইক বায়ার হতে যাবেন না। ইন্স্যুরেন্স গেল, চলেন ব্যাংক, ব্যাংক সেক্টর যাই। ব্যাংক সেক্টর আমি বারবারই বলে আসছি, ব্যাংক সেক্টর পার করতে পারবে না। ব্যাংক সেক্টরের সর্বোচ্চ সীমা 16 টাকা 50 পয়সা। সেক্টরকে 16 টাকা 50 পয়সা দিয়ে বিশ্লেষণ করাটা ঠিক না, তারপরেও বলি 16 টাকা 50 পয়সা হচ্ছে ব্যাংক সেক্টর রেট।
সিলিং, উপরে সিলিং, এবং ব্যাংক সেক্টরের উপরে এই জায়গাতে ভলিউম আছে 17 টাকা 60 পয়সা, তার মানে কি 16 টাকা 50 পয়সা থেকে 17 টাকা 50 পয়সা পর্যন্ত গোটাটাই ব্যাংক সেক্টরের জন্য রেজিস্ট্যান্স, সেলিং রেজিস্ট্যান্স, ভলিউমের রেজিস্ট্যান্স আছে এই জায়গাতে। এবং এই একই প্যাটার্ন কি করে নাই আপনার ইয়াতে, এটা আমার ভুল আঁকা, এটা আমার সঠিক আঁকা না, এটাকে আমি এখন তুলে ফেলে দিই। একই প্যাটার্ন তো আমার এইখানেও হয়ে আছে, যেটা ইন্স্যুরেন্স ট্রেন লাইন ব্রেক রিটেস্ট, সেম প্যাটার্ন। এবং ব্যাংক সেক্টরের ক্ষেত্রে নিচের দিকে যথেষ্ট স্পেস আছে 14 টাকা 60 পয়সা। সো এখন আপনাকে যতই প্রলোভন দেখাক কেউ বা কোনো গোষ্ঠী বা কোনো দল, আপনি তাদের কথা শুনবেন না। ব্যাংক থেকে আপাতত দূরে থাকেন। ফিনান্স, ফিনান্স চলেন দেখি ফিনান্স। ফিনান্সের ক্ষেত্রে একই কথা, আমি একটু সাপ্তাহিক চার্ট দিয়ে ফিনান্সকে দেখবো। ফিনান্স আপনার বলেন তো, স্বাভাবিক চোখ দিয়ে বলেন এই রেজিস্ট্যান্স কি সহসা পার করা সম্ভব? না, ফিনান্স থেকে দূরে থাকেন। ফিনান্স আপনাকে চোরাবালির মধ্যে ডুবাই নিয়ে যেতে পারে, এটা আমার বিশ্লেষণ। আপনি আপনার বিশ্লেষণে যদি পারেন ওকে ঠিক আছে, কিন্তু এগুলো মোটেও ভালো মনে হচ্ছে না আমার কাছে, টেকনিক্যালি ভালো পজিশনে নাই। কঠিন রেজিস্ট্যান্স, সাপোর্ট এবং ডিমান্ড জোন 13 টাকা 20 পয়সা। সাপোর্ট ডিমান্ড পার করুক, রিটেস্ট করুক, তারপরে এন্ট্রি দেন, তার ওরা তো নাই। ফোমোতে আক্রান্ত হচ্ছেন কেন যে বের হয়ে যাচ্ছে? ফোমোতে আক্রান্ত হয়ে গতকালকে মানুষ ইন্স্যুরেন্স এন্ট্রি নিয়েছে, যে ইন্স্যুরেন্স শেষ হয়ে যাচ্ছে। আমি কালকে ইন্স্যুরেন্স নিয়ে নেগেটিভ অ্যানালাইসিস দিয়েছি, অনেকেই আমাকে মেসেজ করে বলছে অমুক শেয়ারটা ভালো হবে, অমুক শেয়ারটা ভালো হবে, অমুক শেয়ারটা ভালো হবে। আমি শুধু একটা কথাই বলেছিলাম, গতকালকে টপে ছিল এশিয়ান ইন্স্যুরেন্স। আমি শুধু একটা কথাই বলেছিলাম যে এশিয়ান 14 টাকা 41 টাকা পার করতে পারা সম্ভব না, এখানে কঠিন রেজিস্ট্যান্স আছে। আমাদের যারা ট্রেনিং পার্টিসিপেন্ট আছে তারা জানে এইটা কেমন রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স পার করা চারটিখানি কথা না। এশিয়ান রেজিস্ট্যান্স, এশিয়ান ইন্স্যুরেন্স এই 41 টাকা রেজিস্ট্যান্স, এই সাপ্লাই এই নিতে পারবে না। অতখানি ডিমান্ড তৈরি হয়নি এশিয়ান ইন্স্যুরেন্সে যে এই সাপ্লাইটাকে ওভারকাম করবে। সো একটু সতর্ক থাকবেন আপনারা। এবং এশিয়ান ইন্স্যুরেন্সের ক্ষেত্রে শেয়ারটা নেমে, এশিয়ান ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এই শেয়ারটা নেমে আপনার 30 টাকা 31 টাকা এই লেভেলে চলে আসার সমূহ সম্ভাবনা আছে, ব্যাপক স্পেস আছে এই জায়গাতে এই শেয়ারটা নেমে যাওয়ার। এশিয়ান ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বি কেয়ারফুল। প্রত্যেকটা শেয়ার দেখানো যায়। মেঘনা ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও তাই। মেঘনা ইন্স্যুরেন্সের সামনে মাথার উপরে একটু স্পেস আছে 30 টাকা পর্যন্ত, এখন চলে কত 28 টাকা 70 পয়সা। আপনাকে 1 টাকা 30 পয়সার জন্য এইটুকু ঝুঁকি নেবেন? আপনার স্টপ লস হবে 26 টাকা, তার মানে 2 টাকা ঝুঁকি নিয়ে আপনি 1 টাকা প্রফিট করতে যাচ্ছেন। এর থেকে ওই যে ডালের এই সাইডে বসে থেকে ডাল কাটার মতো, তাই না? তো আমরা এই ধরনের কাজ করব না। যাই হোক, আমরা আজকে বেশ কিছু শেয়ার নিয়ে কাজ করেছি। আজকে আমাদের ট্রেড জার্নালটা শেয়ার করা আছে আমাদের ফেসবুক পেজে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। ফেসবুক পেজে আমি আমাদের একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটাকে আপনারা, ফেসবুক পেজ আছে আমাদের একটা, পেজটাকে আপনারা একটু দেখবেন। আমাদের এই পেজে জার্নাল দেওয়া আছে আমাদের, আজকে জার্নালটা আপনারা একটু দেখে নেবেন ইনশাআল্লাহ। আমি জার্নাল নিয়ে আলোচনা করতে গিয়ে ভিডিওর কলবরটাকে বড় করব না। তো ঠিক আছে, আমরা আজকে মোট 5টা শেয়ার নিয়ে বসছিলাম ট্রেড করতে। দেশবন্ধু পলিমার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, তারপরে সালভো কেমিক্যাল, ঘেল আর ড্রাগন সোয়েটার। আগের দিনের একটা শেয়ার আমাদের হাতে ছিল বঙ্গোস, সাথে কপারটেক। তাহলে আমরা এই 7টা শেয়ার নিয়ে আজকে ট্রেড করতে বসেছিলাম, এবং সে অনুযায়ী আমাদের ডিসকাশন গুলো চলছিল যে কিভাবে শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায়, কিভাবে আমরা এন্ট্রি দিব, ইত্যাদি ইত্যাদি। তো আমরা প্রথমেই দেখি যে আমরা কি করলাম। দেশবন্ধু পলিমার, দেশবন্ধু পলিমার শেয়ারটা চমৎকার একটা ট্রায়াঙ্গেলের মধ্যে ছিল। প্রথম কথা, আমার ট্রায়াঙ্গেল এখানে আঁকানোই আছে, এবং আমরা সকাল থেকে প্রস্তুতি নিয়েছিলাম যে যদি ট্রায়াঙ্গেল ব্রেকআউট করে তাহলে আমরা ব্রেকআউট করা মুহূর্তে এন্ট্রি দেব। এটা আমাদের ব্রেকআউট রিটেস্ট বা ব্রেকআউট যে এন্ট্রি পদ্ধতি আছে তার মধ্যে এইটা একটা, যে আমাদের সঙ্গে সঙ্গে আমরা এন্ট্রি দিব। আমরা সঙ্গে সঙ্গে এন্ট্রি দিয়েছি এই শেয়ারটাতে, এবং অনেকক্ষণ ছিল এই শেয়ারটা। এই শেয়ারটাতে একটা সুইট স্পট আছে, এখানে এই স্পট গুলোতে স্মার্ট মানি অ্যাক্টিভ হয়। এটা আজকে পার হয়ে গিয়েছে,
কেমন সুন্দর, আমরা বেশ ভালো পজিশনে আছি। আমরা দেশবন্ধু পলিমার আজকে বাই সাজেশন ছিল, আমরা এটাতে এটা একটা অল্প একটু স্টপ লস ধরে শেয়ারটাতে এন্ট্রি চলে আসে। তারপরে আমাদের নেক্সট শেয়ার যেটা ছিল সেটা হচ্ছে ঘেল। ঘেল শেয়ারটাতে আমাদের বাইং ইচ্ছা ছিল যে শেয়ারটাকে আমরা 11 টাকা 60 পয়সা থেকে 11 টাকা 70 পয়সা এরকম জায়গাতে সে যদি কারেকশনে আসে তাহলে পরে শেয়ারটাতে এন্ট্রি দেওয়া হবে। 11 টাকা 60 পয়সাতে শেয়ারটা 11 টাকা 60 পয়সা 11 টাকা 60 পয়সা শেয়ারটা আসেনি, তবে 11 টাকা 70 পয়সাতে আসছে। যারা এই শেয়ারটাতে রেট দিয়ে রাখতে পারছিলেন তারা হয়তো শেয়ারটা পেয়েছেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এই শেয়ারটা চমৎকার একটা মুভ দিয়ে দিয়েছে, উপরের দিকে আপসাইড স্পেস অনেকখানি আছে, এই স্পেসের উপরের দিকে শেয়ারটা মুভ করার সুযোগ তৈরি হয়েছে। যারা আজকে কিনতে পারছেন তারা বেশ ভালো একটা সিচুয়েশনে ছিলেন। আমরা কিভাবে শেয়ারটাকে লোকেট করলাম চলেন দেখি। শেয়ারটা জাস্ট একটা মুভ দিয়েছে, মুভ দিয়ে শেয়ারটা একটা কারেকশনে আসছে। আমরা এই কারেকশনে হওয়ার পরে আমাদের কিছু সার্টেন মুভিং অ্যাভারেজ আছে, প্রাইস মুভিং অ্যাভারেজের উপরে উঠে গিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে শেয়ারটাকে লোকেট করেছি। কতদিনকে মুভ ছিল, কতদিনকে মুভে আমরা শেয়ারটা ক্যাচ করিনি, আজকে আমরা শেয়ারটাকে ধরেছি। আশা করি এখানে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিওতে একটা চমৎকার আজকে জাস্ট ব্রেকআউট হলো। এই যে এই জায়গাটা দেখেন, সুন্দর একটা ব্রেকআউট হয়েছে, এই শেয়ারটা ভালো একটা আফসাইড মুভের জায়গায় স্পেস তৈরি হয়েছে, আশা করি ইনশাল্লাহ পাওয়া যাবে। ঘেলের পরে আসে হচ্ছে স্যালভো কেমিক্যাল। স্যালভো কেমিক্যাল শেয়ারটাতে আমাদের দুই জায়গাতে রেজিস্ট্যান্স ছিল, একটা হচ্ছে আঁকানো আছে এই জায়গাতে, এটা একটা বেশ শক্ত রেজিস্ট্যান্স ছিল, আমরা এই শেয়ারটাকে লোকেট করি। শেয়ারটা একই অবস্থা, শেয়ারটাকে সার্টেন মুভ দিয়ে জাস্ট ফিবোনাকি 618 রিট্রেস্ট করে সে উপর দিকে ওঠার চেষ্টা করছে। এটা ছিল একটা ফেক। এই লাল ক্যান্ডেলটা দেখেন, আমি সবসময় বলি যে ক্যান্ডেলগুলো আমাদেরকে গল্প বলে। একটা বিশাল বড় লাল ক্যান্ডেল, ভলিউম কই, এখানে আরো বেশি ভলিউম থাকার কথা, তাই না? ভলিউম নাই এই ক্যান্ডেলটাতে, সরি এই ক্যান্ডেলটাতে ভলিউম নাই। এবং আমাদের এই সুইট স্পট যেটাকে আছে সেটাকে ব্রেক করে সে জাস্ট সাপ্লাই টেস্ট করলো। সেই জায়গাতে সাপ্লাই টেস্ট করতে এসে সে নিচের দিকে নামছে, আমরা জাস্ট রেডি ছিলাম যে এইটা পয়েন্টের এই জায়গাতেই আমরা এন্ট্রি দিব, এবং আমাদের এন্ট্রিটাও ছিল সুইট স্পটের উপরে। সুন্দর, এটা একটা চমৎকার মুভ দিয়েছে, এবং আমাদের এখানে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিওতে এন্ট্রিটা মোটেও খারাপ হয়নি। স্যালভো। তারপরে চলেন আমরা দেখি আমাদের নেক্সট শেয়ার ছিল কোনটা বলেন। দেশবন্ধু পলিমার বললাম, স্যালভো, তারপরে ভুলে গেলাম যে আর একটা শেয়ার কি ছিল আমাদের এখানে লিস্টে আছে, কি কি শেয়ার নিয়ে আমরা বসছিলাম। তারপরে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সো সরি এটা কথা বলতে ভুলে গেছি, WMS। আমাদের একটা টেকনিক আছে, হ্যাঁ, ট্রেন বার ফলোড বাই এ পিন বার। আমাদের ট্রেনিং পার্টিসিপেন্টের কানে যদি এই কথায় আসে তারা সজাগ হয়ে যাবে। ট্রেন বার ফলোড বাই এ পিন বার একটা অসাধারণ সেট আপ। 95% সফলতার হার, 95% সফলতার হার মানে বিশাল একটা সফলতা শেয়ার মার্কেটে। তো এই সফলতার হারে এই জায়গাতে শেয়ারটাতে এন্ট্রি হয়, এবং আমাদের জাস্ট এন্ট্রি ছিল কোথায়, আমি নিচে খুঁজছি, এই ক্যান্ডেলের মাথার উপরে। এই ক্যান্ডেলের মাথার উপরে আমাদের এন্ট্রি ছিল। শেয়ারটা এইটা ব্রেক করা মাত্র আমরা এন্ট্রি নিয়েছি, এবং এই ভিতরের এই ছোট্ট এই ডজি ক্যান্ডেলটার গোড়া ছিল আমাদের স্টপ লস। শেয়ারটা মুভ করে গিয়েছে, মাশাআল্লাহ চমৎকার। কপারটেক এই শেয়ারটাও একটা চমৎকার শেয়ার ছিল আমাদের জন্য আজকের। আমরা এই শেয়ারটাকে লোকেট করেছি, এবং আমরা শেয়ারটাতে চমৎকার এন্ট্রি ছিল আমাদের। আমরা একাধিক শেয়ার দিই, চয়েস করতে দিই যে কোনটা আপনারা নেবেন। ড্রাগন সোয়েটার DSSL, এটা ছিল আমাদের লিস্টে থাকা। এই শেয়ারটা মোটেও খারাপ হয়নি, আজকে মুভ দেয়নি, তার মানে এই না যে আগামীকালকে মুভ দিবে না। বঙ্গজ শেয়ারটা গত বৃহস্পতিবার দিন আমাদের বাইং লিস্টে ছিল। শেয়ারটা গতদিনকে কালেকশন দিয়েছে, কালেকশন শেষ করে শেয়ারটা আজকে দৌড় দিয়েছে। ভেরি সুন্দর একটা শেয়ার, চমৎকার। আমরা আশা করি ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা অনেকেই বলেন যে আমাদের মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। যারা এই কথা বলেন তারা অ্যানালাইসিস জানেন না। আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস সব মার্কেটে কাজ করে, কমোডিটি মার্কেট, ক্রিপ্টো মার্কেট, ফরেক্স মার্কেট, এবং আমাদের স্টক মার্কেট, সব মার্কেটই টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে। আমাদের দেশের মার্কেট যেভাবে মুভ করে পৃথিবীর সব দেশের মার্কেট সে একইভাবে মুভ করে।
স্মার্ট মানি পৃথিবীর সব দেশের মার্কেটে আছে, তা না হলে স্মার্ট মানি শব্দটা আসে কেন? আর স্মার্ট মানি মানেই হচ্ছে চতুর একটা একটা দল বা একটা গোষ্ঠী যাদের কাছ থেকে টাকাটা নিয়ে আসা কঠিন। এই চতুর গোষ্ঠী আমাদের দেশে আছে। আমরা আমরা কি বাইরের কোনো দেশে ট্রেড করেছি? আমার অভিজ্ঞতা আছে বাইরের মার্কেটে ট্রেড করা। বাইরের মার্কেট আরো বেশি চতুর আমাদের মার্কেটের থেকে। সব মার্কেট অ্যানালাইসিস কাজ করে, আমাদের শেখা উচিত, অ্যানালাইসিস শিখে ট্রেড করা উচিত। কত সহজ এই মার্কেটে ব্যবসা করা, কত সাবলীল এই মার্কেটে ব্যবসা করা, এটা আমরা জানি না। আমরা একটা ক্যান্ডেল দেখেই সেক্টরকে আকাশে তুলে দিই, যেমন গতদিনকে দিলাম ইন্স্যুরেন্স সেক্টরকে। ক্যান্ডেলটার আকার, ক্যান্ডেলটার ভলিউম, যে ক্যান্ডেলটা হলো গতদিনকে, সেই ক্যান্ডেলের ভলিউম কই? এটা তো ফেক ক্যান্ডেল, এটা তো স্মার্ট মানে চতুর ক্যান্ডেল, আমাদেরকে ধরা দেওয়ার ক্যান্ডেল। এটা আমরা না চিন্তা ভাবনা করে আমরা খুশিতে লাফাতে শুরু করলাম যে না, ইন্স্যুরেন্স সেক্টর মুভ করবে। আমরা জেট শেয়ারগুলো নিয়ে ভীষণ ভয় পাচ্ছিলাম। কেন? সাইড পাওয়ার, সাইড পাওয়ার। চলেন সাইড পাওয়ার দেখি। সাইড পাওয়ার, আমরা এই শেয়ারটাতে এন্ট্রি ছিল আমাদের 7 টাকা এই লেভেল থেকে আমাদের এন্ট্রি ছিল। আমি সমস্ত মেম্বারদেরকে এন্ট্রি দিয়ে 7 টাকা 60 পয়সা এন্ট্রি দিই। কেন ভয় পাবেন এন্ট্রি দেওয়া? কোনো টেকনিক্যালি তো সিগন্যাল দিচ্ছি, চমৎকার সিগন্যাল দিয়ে রাখা আছে। আমরা রিস্ক ম্যানেজ করে, মানি ম্যানেজ করে শেয়ার কিনবো। আমরা যদি সব টাকা দিয়ে একটা শেয়ার কিনি তাহলে পরে তো আমাদের ঘুম হবে না। 10 পয়সা পড়লে পরে আমরা ঘেমে একদম অস্থির হয়ে যাবো যে শেয়ার দাম 10 পয়সা কমে গেল। আমরা আমাদের শেয়ার কেনার সময় ঠিক করে নেবো যে আমাদের কত টাকা লস হতে পারে এই জায়গাতে, আমরা কতটুকু প্রফিট করবো। আমাদের একটা ট্রেড প্ল্যান থাকা লাগবে। আমরা সকালে নাস্তা করবো কি সেটা রাত্রেবেলা প্ল্যান করি, আমরা দুপুরে খাবো কি সেটা সকালবেলাতে প্ল্যান করি, অথচ শেয়ার কেনার সময় আমাদের কোনো প্ল্যান থাকে না। জেটগুলো নিয়ে যারা ভয় দেখাচ্ছে, জেটগুলো নিয়ে যারা 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 আতঙ্ক ছড়াচ্ছে, তারা আসলে অ্যানালিসিস বুঝে না। তারা বুঝে শেয়ার শুধু কিনতে হবে আর বিক্রি করতে হবে, হাই প্রাইসে যে শেয়ার কেনা যায়, বাই হাই সেল হায়ার, এইটা বুঝতে হবে। আমাদের এই জিনিসগুলো জানতে হবে, শিখতে হবে। শিখে ব্যবসা করেন। আমি আবারও বলছি, আজকে আমাদের ট্রেনিং ব্যাচ শুরু হবে একটা। যারা পড়তে চান, লাস্ট মুভমেন্ট চলছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের পরে আমাদের আর এই সুযোগ থাকবে না, অন্ততপক্ষে প্রথম ক্লাসের সুযোগ, এন্ট্রি নেওয়ার সুযোগ থাকবে না। যাই হোক, তো আর আমাদের একটা ডিসকাশন গ্রুপ আছে, শেয়ার মার্কেটে আমরা ডিসকাস করি, বিভিন্ন শেয়ার নিয়ে আমরা ডিসকাস করি। সকালবেলাতেই একদম আর্লি মর্নিং এ আমরা ডিসকাশন শুরু করি এবং একদম মার্কেট ও ক্লোজ হওয়ার আগ পর্যন্ত আমাদের এই আলোচনা চলতেই থাকে। এই আলোচনাতে যদি অংশগ্রহণ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, ট্রেনিং এর জন্য যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার ঠিকানা আপনাদেরকে দিয়ে দিই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা 019192131195। আবারও বলি, যাদের কাছে জেড আছে ঘাবড়ায়েন না। অ্যাপোলো ইস্পাত, অ্যাপোলো ইস্পাত, অ্যাপোলো ইস্পাত কোনো খারাপ কিছু হয়নি এখন পর্যন্ত, শেয়ারটা ভালো আছে। তারপরে নিউ লাইন, আমাদের কাছে নিউ লাইন শেয়ারটা উঠে যাওয়ার চেষ্টা করছে, তো দেখেন উঠে গিয়েছে আজকে। জাহিন স্পিন, জাহিন স্পিন, এই শেয়ারগুলো কিছুটা কিছুটা আপনাকে কিছু সময় আপনাকে হয়তো পেন দিতে পারে, কিন্তু আলটিমেটলি এই শেয়ারগুলোর উপরে দিকে ওটার স্কোপ আছে। যাই হোক, তো আমরা স্পেসিফিকলি অ্যাপোলো ইস্পাত এবং সাইড পাওয়ার এই দুইটা শেয়ার হোল্ড করছি জেড এর মধ্যে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড আজকে আমরা বাছাই করেছি এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে আমাদের 3 নাম্বার জেড হলো। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের আজকের কার্যক্রম এবং আমাদের আজকের ভিডিও। আগামীকালকে সকালবেলাতে যদি সম্ভব হয়, আগামীকালকের জন্য সম্ভাব্য কিছু ভালো শেয়ার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।